আরও চোখ কচলালো। রক্তিমকে ভালো মতো দেখে নিয়েই বলল, আরে ওই দিনের ভাইয়াটা নাকি? রক্তিম বাঁকা হাসলো, বলল, ইয়েস, মনে পড়লো তো। প্রথমে ওই জায়গাটায় তোরা তোদের আস্তানা করলি, ড্রিঙ্ক করা, জুয়া খেলা ইত্যাদি ইত্যাদি। ওইসব ছিল তোদের প্রাথমিক অন্যায়। ছোট ছোট মেয়েগুলোর বাসস্থান তোরা জোর করে দখল করতে চাইলি। আমি তোর জন্য যা শাস্তি দিয়েছি, তোদের তা বোধ হয় কম পড়ে গেল বল। তার জন্য এবার বড়সড় অন্যায় করে বসেছিস। জানিস এর শাস্তি কী হতে পারে? ওর সাথে কী করেছিস বল। ছেলেগুলোর এতক্ষণকার মাতলামতে করা চাহনি এবার যেন সতেজ হয়ে উঠল। ভয়ে থতমত খেয়েই একজন মাথায় হাত রেখে বলে উঠল, নিজের দিব্যি ভাই, কিচ্ছু করি নাই এই মায়ার সাথে, শুধু হাতটাই ধরছিলাম আর কিছু। ছেলেটাকে বাকিটা বলতে না দিয়েই রক্তিম বাইক থেকে নেমে দাঁড়ালো। ছেলেটার কলারটা 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরেই বলে উঠল, হাত হাত ধরেছিস? কে ধরেছিস ওর হাত? ছেলেটা ভীত চাহনিতে তাকালো রক্তিমের দিকে, ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই মায়ের না, দয়া করে, আমি ধরছিলাম। রক্তিম ক্ষিপ্ত চাহনিতে তাকালো। চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। কলারটা আরো শক্তভাবে চেপে ধরেই বলল, তুই তুই ধরেছিস ওর হাত? কোন হাত দিয়ে ধরেছিস? ছেলেটা ডান হাতটা এগিয়ে দিল। হাতটাও কাঁপছে তার। ভয়ে থতমত খেয়েই বলল, এই হাত দিয়া ভাই, এবারে মতো ক্ষমা কইরা দেন, আর জীবনেও এমন কাজ করব না ভাই, প্লিজ। রক্তিম হাসলো। ছেলেটাকে ভদ্রভাবেই ছেড়ে দিল। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েই বাকি 3জনকে উদ্দেশ্য করে বলে উঠল, আর তোরা 3জন কিছু করিসনি তোরা? ছেলেগুলো ছোট ছোট চোখ করে তাকালো। মাথা নাড়িয়ে বুঝালো তারা কিছু করেনি। রক্তিম মুচকি হাসলো। ঠোঁট জোড়া গোল করে শীষ বাজাতে বাজাতেই হাত জোড়া বুকে ভাঁজ করে দাঁড়ালো। বলল, ওকে, সবাইকে মাফ করে দিলাম, কিন্তু তোদের নিজস্ব কাজ দিচ্ছি। কাজ করলে ক্ষমা করে দেবো। রাজি? 4-4টা ছেলেই সঙ্গে সঙ্গে মাথা দুলালো যে তারা রাজি। রক্তিম মুচকি হাসলো। বাইকে উঠে বসেই বলল, 4-4টা ছেলেই সঙ্গে সঙ্গে মাথা দুলালো যে তারা রাজি। রক্তিম মুচকি হাসলো। বাইকে উঠে বসেই বলল, তোরা 3জন ওর ডান হাতটাকে ইচ্ছে মতো আঘাত করবি। যতটা আঘাত না করলেও বুঝতে না পারে অদ্রিজাকে স্পর্শ করার শাস্তি কতটা ভয়ানক, ঠিক ততটাই আঘাত করবি। অ্যান্ড প্রুফ হিসেবে আমাকে কাল ওর আহত হাতসহ দেখাতে আসবি। এতই, ওরা যখন হাতটা আঘাত করা শেষ করবে, তখন তুই নিজ দায়িত্বে গিয়ে হাতে 4টা ব্যান্ডেজ করিয়ে নিবি। ওকে? 4জনে মিলে কাল সকালে প্রুফ নিয়ে আসবি অফিসে। আবার সন্দেহ হলে আমি ব্যান্ডেজ খুলে আবার দেখবো। যদি সন্দেহ সত্যি হয়, তোদের 4জনকে এমন খেলাবো রে যে জীবনেও ভুলবি না। ছেলেগুলো বাধ্য ছেলের মতো মাথা দুলালো। রক্তিম বাঁকা হাসলো। বাইক চালাতে চালাতে অদ্রিজার ভয়ার্থ ঘামে ভেজা মুখটা বারংবার বাইকের আলনায় দেখল সে। অদ্রিজাও সেভাবেই রইল। রক্তিমের সাথে কথা বলার সাহস পেল না। হঠাৎ মোবাইলে রিংটোনে আওয়াজ শুনেই কপাল কুঁচকে তা চাইল সে। বোনের নম্বর দেখেই কল রিসিভ করে ফিসফিসিয়ে বলল, হ্যাঁ। ওপাশ থেকে অত্রিয়া মৃদু গলায় বলল, তুই সেই গেলি 2-3 ঘন্টা হচ্ছে আপু, আম্মু হঠাৎ জেগে গেলে আমি কি বলবো? অদ্রিজা হতাশ হলো। কিছু বলতে যাবে ঠিক তখনই রক্তিম জোরে জোরে বলে উঠল, বলবে তোমার জিজুর সাথে ঘুরতে বের হয়েছে, আর আদ্রিজা তো তোমাদের বাসায় ফিরছে না, কাল সকালে ফিরবে। তুমি বুঝিয়ে নিও অত্রিয়া। অদ্রিজা ড্যাব ড্যাব করে তাকালো। অস্ফুট স্বরে বলল, মানে কি বলছেন রক্তিম? এখন বাড়ি না ফিরলে আমার আম্মু রাগ করবে রক্তিম। রক্তিম গম্ভীর গলায় বলল, যেভাবে একা একা মাঝরাতে এই রাস্তায় বেরিয়ে পড়েছিলেন, তখন মনে ছিল না বাড়ি না ফিরলে আপনার আম্মু রাগ করবে? তখন যদি বাড়ি না ফিরতে পারতেন, আপনার আম্মু বুঝি রাগ করতো না অদ্রিজা? অদ্রিজা চুপ হয়ে গেল। শুকনো ঢোক গিলে কল কেটে দিয়ে সেভাবেই খামচে ধরল রক্তিমের শার্ট। হালকা কেসেই বলল, থ্যাঙ্কস রক্তিম, আমাকে বাঁচানোর জন্য। রক্তিম হাসলো, বলল, আমি মোটেই আপনার থ্যাঙ্কসের জন্য আপনাকে বাঁচাইনি অদ্রিজা। অদ্রিজা কিছু বলল না। কয়েক মিনিট পর নিজের বাসার সামনে এসে থামলো রক্তিমের বাইকটা। দ্রুত নেমেই মুচকি হেসে বলল, আবারও থ্যাঙ্কস রক্তিম, আমাকে আম্মুর রাগের থেকে বাঁচিয়ে দিলেন। জানতাম আপনি মজা করছেন। যেখানে আপনি নিজের ইচ্ছায় এখানে রেখে গেলেন আমায় মুক্তির জন্য, সেখানে আমার সাথে সময় কাটানোর ইচ্ছে বোধ হয় আপনার হবে না বলুন?
নেহাত ওই পিচ্ছিগুলোর আবদার রক্ষার জন্য আমায় নিয়ে গেছিলেন আজ, তাই না? রক্তিম হাসলো। বাইকের সামনে ঝুলিয়ে রাখা প্যাকেটটা বের করলো, দুটো বক্স। একটা একটা সে বক্স যেটা অদ্রিজা তার সুইটহার্টের জন্য দিয়েছিল। গিফটটা দেওয়া হয়নি, তাই ফেরত দিল অদ্রিজার হাতে। বলল, ঠিক বলেছেন, ওই পিচিগুলোই আমার সব। আমার জীবনে ওরা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেনও না অদ্রিজা। ওরা আমার মতোই নিঃস্ব, আর আমার মতোই রাতের আকাশে মা বাবাকে খোঁজে। আমার মতোই মা বাবাহীন জীবন কাটায় ওরা। জানি না ওদের মা বাবার শূন্যতা পূরণ করতে পারবো কিনা, তবে আমি ওদের শূন্য থাকতে দেবো না, আর দিতে চাইও না। সুইটহার্টের পর আমার জীবনে ওরাই সব, তাই তো আমি ওদের জন্য সব করতে পারি। আপনাকেও বিয়ে করে নিলাম ওদের জন্য। অদ্রিজা মৃদু কণ্ঠে বলল। ওরাও আপনাকে অনেক ভালোবাসে মিস্টার রক্তিম। রক্তিম মুচকি হাসলো। হাতের অপর বক্সটা খুলে বের করলো একটা পায়েল। বাইক থেকে নেমেই হাঁটু গেড়ে বসলো অদ্রিজার সামনে। অদ্রিজার বাম পাটা এক প্রকার জোর করে ধরেই পরিয়ে দিল পায়েলটা। মুচকি হেসেই বলল, বাহ, বেশ মানিয়েছে আপনার পায়ে। অদ্রিজা হতবিহ্বল চাহনি নিয়েই তাকিয়ে রইল। রক্তিম উঠে দাঁড়িয়েই মুচকি হেসে বলল, গিফট বক্সটা ফেরত দিলাম কেন জানেন? গিফট বক্সে সুইটহার্টকে আমার প্রেমিকা ভেবে কি না কি দিয়েছেন, তাই রিস্ক নিইনি, দিও নি সুইটহার্টকে। আর ওই পায়েলটা সুইটহার্টের জন্য গিফট কিনতে গিয়ে চোখে পড়েছিল। ভাবলাম আমার টেম্পোরারি ওয়াইফের জন্য নেওয়াই যায় গিফটটা। ভালো করেছি না? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসলো। বলল, ভালো করেছেন কি খারাপ করেছেন তা আমি কি করে জানবো? রক্তিম বাঁকা হাসলো। অদ্রিজার কানে ফিসফিসিয়ে বলল, সেটাও ঠিক, তবে পরিয়ে দিলাম বলে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি। পরিয়ে দিয়েছি কারণ অত্রিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ও যাতে ভেবে না বসে আমাদের মাঝের সম্পর্কটা ফেক, তাই। অদ্রিজা এবারও তাচ্ছিল্য নিয়ে হাসলো। বলল, জানুক না, কি হবে তাতে? দুদিন পর তো জানবেই, তাই না রক্তিম? আমি তো আর জোর করে আপনার জীবনে থাকতে পারবো না। আপনি না চাইলে একদিন না একদিন তো সেই জানতেই হবে। কথাটা বলেই আর দাঁড়ালো না অদ্রিজা। এক নজর নিজের রুমের ব্যালকনিতে দাঁড়ানো অত্রিয়াকে দেখেই মৃদু হাসলো। তারপর গেট খুলে দ্রুত ঢুকে গেল বিল্ডিংয়ে। আর রক্তিম এক নজর তাকিয়েই মুখ বাঁকিয়ে হাসলো। ক্যান্টিনে সামনাসামনি চেয়ারে বসেছিল অদ্রিজা আর দিহান। নেহা দূর থেকেই ভ্রু কুঁচকে তাকিয়ে রইল তাদের দিকে। কি বলছে? কি এত গুরুত্বপূর্ণ কথা যে দিহান তাকে সরে আসতে বলল সেখান থেকে? নেহা কি তাদের মাঝে তৃতীয় ব্যক্তি? বন্ধু হিসেবে কি সেখানে তাকে রাখা যেত না? কি এমন কথা থাকতে পারে যে তাকে সেখান থেকে তাড়িয়ে দিল? নেহা বুঝে উঠল না। দূর থেকেই বুকে হাত ভাঁজ করে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। অদ্রিজা উসখুস করে দূরে দাঁড়িয়ে থাকা নেহা আর দিহানের দিকে তাকালো। নজরটা তীক্ষ্ণ করে দিহানের উদ্দেশ্যে বলে উঠল, দিহান কি কথা বলবে যেভাবে নেহাকে দূরে দাঁড়াতে বললে? ও আমার ফ্রেন্ড, ওর সামনেই যা বলার বলতে পারো তুমি। আমি ওকে ডাকছি। দিহান শান্ত কিন্তু গম্ভীর ভারী গলায় বলল। না। অদ্রিজা কপাল কুঁচকে তাকিয়ে রইল। তীব্র বিরক্তি নিয়ে বলে উঠল, কেন? ও কষ্ট পাবে। আমি চাই না আমার ফ্রেন্ড কষ্ট পাক। দিহান হাসল, শক্ত গলায় বলল, ও আমারও ফ্রেন্ড। কোন বিহেভিয়ারে কষ্ট পাবে কি পাবে না তা একটু হলে আমি জানি তৃষা। অদ্রিজা সরু চাহনিতে তাকালো। দিহানের কথাবার্তায় স্পষ্ট তার রাগের বার্তা ভেসে উঠছে। কিন্তু তার কারণ কি? অদ্রিজা কি কিছু করেছে? যা করেছে তার জন্য এতদিন কথা না শুনিয়ে আজ হঠাৎ এই রাগ কেন? অদ্রিজা ছোট্ট শ্বাস ফেলল। কফির মগটা হাতে নিয়ে চুমুক দিল। শান্ত গলায় বলে উঠল, কি বলবে বলো জলদি। দিহান শক্ত চাহনিতে তাকালো। সেই ধারালো চাহনির তাল সামলাতে না পেরেই কপাল কুঁচকে আসলো অদ্রিজার। দিহান সেভাবেই তাকিয়ে রইল। আমি মধ্যবিত্ত ঘরের ছেলে তৃষা, তার মানে এই নয় আমার আত্মসম্মান নেই। তুমি জানো নিশ্চয় আমি বরাবরই আত্মসম্মান নিয়ে বাঁচতে ভালোবাসি। কোনো সময় কারো দয়া নিতে পছন্দ করি না আমি তৃষা। অদ্রিজা থমকে গেল। ফাঁপা মস্তিষ্কে দিহানের বলা একটা কথারও মানে খুঁজে পেল না। ক্রমশ সরু হয়ে আসলো তার চাহনি। ভ্রুজোড়া কুঁচকে রেখেই বলল সে। মানে? দিহান আগের মতোই গম্ভীর শক্ত চাহনিতে তাকালো। বলল, আমার অ্যাক্সিডেন্টটা
আমার অসাবধানতার জন্য হয়েছিল। তোমার বিয়ে হয়ে গিয়েছে এই শোকে এতটাই আনমনে হারছিলাম যে কখন মিস্টার রক্তিমের গাড়ির সামনে এসে পড়েছিলাম আমার বোঝা হয়ে ওঠেনি। নেহার চিৎকার করা সতর্কবাণীগুলো আমার কানে আসেনি সেই দিন অ্যাক্সিডেন্টের জন্য আমিই দায়ী। তাহলে এসবের মানে কি ত্রিজা? আমি তো এতদিন এসব জানতে পারিনি, আজকে জানলাম। আর জানার পর থেকে কেবল একটা কথাই মনে হচ্ছে, তুমি আমাকে দয়া করছো, তোমার হাজব্যান্ড আমায় দয়া করেছে, রাইট? অদ্রিজা কেঁপে উঠল। মিনমিনে চাহনিতে দিহানের দিকে তাকিয়ে থেকেই কাপা গলায় বলল, কোন সবের কথা বলছো তুমি? দিহান কপাল কুঁচকে তাকালো। মুখে চোখে তার স্পষ্ট বিরক্তি আর চাপা রাগ। পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ এগিয়ে দিয়েই অদ্রিজার সামনে মেলে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, হসপিটালের বিল ১,৯৫,৩০০ টাকা। আমি জানি তোমার হাজব্যান্ডের টাকা আছে, সে অনেক ধনী লোক, কিন্তু কিন্তু তাই বলে আমাকে দয়া করবে কেন? এর থেকে বোধহয় সেদিন মারা গেলেই ভালো হতো। অন্যের দয়া নিয়ে বাঁচা থেকে মরে যাওয়া অনেক গুণের শ্রেয় দিজা, তাই না? অদ্রিজা অস্ফুট স্বরেই বলে উঠল। দিহান দিহান কানে নিল না, আবারও চাপা স্বরে বলল, সত্যি তোমার আর তোমার হাজব্যান্ডের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ত্রিজা, তবে টাকাগুলো আমি শোধ করে দেব। প্রত্যেক মাসে টিউশন করিয়ে যে টাকা পাই তা জমিয়ে আস্তে আস্তে শোধ করে দেব। জানো ত্রিজা, যেদিন তুমি বিয়ে করেছিলে সেদিন কেবল মনে হয়েছিল মধ্যবিত্ত হয়ে জন্মানোটা বোধ হয় পাপ, না নিজের ভালোবাসা পাওয়া যায় আর না কোনো ইচ্ছে পূরণ হয়। আজ আবারও মনে হচ্ছে মধ্যবিত্ত হয়ে জন্মানোটা ভুল। আমার অপরাধ তো এটাই ছিল, তাই না ত্রিজা? তাই তো আমার একবারও সুযোগ দিলে না। সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখুনি তুমি। অদ্রিজা তপ্ত শ্বাস ফেলল। দিহানের বলা প্রত্যেকটা কথাই যেন তার ভেতরে চরম আঘাত করেছে। কেবল এটাই মনে হচ্ছে সে লোভী। টলমল করে উঠল চোখ জোড়া। ঘন ঘন শ্বাস ফেলেই বলল সে, দিহান, তুমি কি এটাই বলতে চাইছো আমি লোভী? হ্যাঁ, আমি লোভী দিহান। নিজের জন্য, নিজের পরিবারের জন্য আমি লোভী হলে হলাম লোভী, ক্ষতি কি? তুমি আমার কাছে সময় চেয়েছিলে যতদিন না চাকরি পাও, ভালোবাসার প্রস্তাব রেখেছিলে। আমি বলেছিলাম সম্পর্কটা প্রেমিক প্রেমিকার হোক, চাই না স্বামী স্ত্রীর হোক। আমি তোমায় সেদিন ফিরিয়ে দিইনি, এটাই বোধহয় সব থেকে বড় পাপ ছিল আমার দিহান। আমি তোমায় সময় দিয়েছিলাম, আর সেই সময়টা আসার আগেই নিজেই সেই প্রতিশ্রুতি থেকে পালিয়ে এসেছি। এই অপরাধটার জন্য আমি কিভাবে কষ্ট পাচ্ছি তা বোধহয় তুমি জানো না। তবে সত্যি বলবো, তুমি আমার থেকেও ভালো কাউকে পেয়েছো। পাবে দিহান, যে তোমাকে এতটা ভালোবাসে, যে তুমি নিজেই জানো না তোমার মূল্যটা কতটুকু। কে সে জানো? নেহা। ও তোমায় অনেক ভালোবাসে দিহান। আমাকে তুমি ভালোবাসলেও আমি কোনো দিনও তোমায় ভালোবাসতে পারিনি দিহান, সত্যি এটাই। তাই ওই বিষয়টা চাপা দিয়ে নেহাকে ভালোবাসো। মেয়েটা তোমায় অনেক ভালোবাসে, একটু ভালোবাসা দিলেই সে ভালোবাসার সাগরে নিজেকে ভাসিয়ে দেবে, মানিয়ে নেবে, দেখো। দিহান চুপচাপ শুনল কথাগুলো। অদ্রিজার কথাগুলো শুনেই নেহার দিকে তাকালো। তার দিকেই তাকিয়েছিল নেহা। চোখাচোখি হতেই দ্রুত নজর সরালো নেহা। দিহান মুচকি হাসল, বলল, থ্যাঙ্কস ত্রিজা, আসছি। অদ্রিজা ক্লান্তি মাখা চাহনিতে তাকিয়ে হালকা হাসল। মাথায় ঘুরছে রক্তিম নামক মানুষটার ভাবনা। সে যখন তাকে ভুল বুঝে বলেছিল দিহানের অ্যাক্সিডেন্টের জন্য সেই দায়ী, তখন কেন কিছু বলল না? মেনে নিল কেন অপবাদটা? অদ্ভুত। সন্ধ্যার ঠান্ডা বাতাস, আকাশে ডুবুডুবু সূর্য। লালচে আকাশের দিকে তাকিয়েই চোখ ঘুরিয়ে তাকালো অদ্রিজা। সকাল থেকে রক্তিমকে কল করতে করতে পাগল বানিয়ে দিয়েছে সে। প্রায় ৮০ বার কল করার পরও অবশেষে দুপুরে কল রিসিভ করেছিল রক্তিম। অন্য দিনের মতো হাসি খুশি কণ্ঠ শোনা যায়নি মোবাইলের ওই পাশে তার কণ্ঠে। অদ্রিজা যখন একের পর এক কথা বলছিল তখন সে কেবল হু হা উত্তর দিয়েছিল। অবশেষে যখন দেখা করার জন্য অনেকবার অনুরোধ করলো তখন কেবল গম্ভীর গলায় হ্যাঁ উত্তর দিল। অদ্রিজা সরু চাহনিতে আশপাশটাই তাকালো। সেদিনের পার্কটাতে এসেই বসে আছে ও, কিন্তু আজ ফুলের মতো ছটফটে সুন্দর ছোট্ট ছোট্ট দুলে ওঠা চঞ্চল মুখগুলো নেই। নেই সেই মানুষটিও।
যাকে একবার দেখার জন্য তার এত আকাঙ্ক্ষা, এতটা অস্থিরতা। অদ্রিজা মৃদু শ্বাস ফেলল। অত্রিয়াকে পাশে বসে থাকতে দেখেই আনমনে বলে উঠল, অত্রি, কাউকে কোনোদিন ভালোবেসেছিস? অত্রিয়া চোখ মুখ সরু করে তাকালো। 16 বছর বয়সী কিশোরী সে। ছোট্ট তুলতুলে দেহের ভেতর থাকা কোমল মনটা ভালোবাসা শব্দটা শুনেই যেন লাফিয়ে উঠল। সদ্য কিশোরী মনে কারোর জন্য অনুভূতির জন্ম ঘটেছে কিনা জানা নেই, তবে মুচকি হেসেই বলল, জানি না আপু, ক্লাস 9-এ একটা ছেলেকে দেখেছিলাম, সুন্দর শ্যামবর্ণের, লম্বা চওড়া শরীর। তারপরও 2বার দেখা হয়েছিল অবশ্য, কিন্তু কে সে জানি না, দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, চোখ সরানো যায় না। এটা ভালোবাসা? অদ্রিজা হালকা হাসলো, মৃদু গলায় বলল, জানা নেই, কখনো কাউকে ভালো টালো বাসিনি তো, তাই তার সংজ্ঞাটাও জানা নেই। এই এখন এসে মনে হচ্ছে তোর মতো কিশোরী থাকাকালীন কয়েকটা প্রেম করা উচিত ছিল। প্রেম বিষয়ক বেদনা, অস্থিরতা এসব হজম করতে সুবিধা হতো, বল? অত্রিয়া হেসে উঠল খিলখিলিয়ে, ফিসফিসিয়ে বলল, তুই কি এখন প্রেম বিষয়ক ছ্যাঁকা হজম করছিস? অদ্রিজা হাসলো। মাঠের ওপাশে রাস্তার দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। রক্তিম কখন আসবে সেই প্রতীক্ষায়। এতক্ষণে সেই প্রতীক্ষার অবসান ঘটল। দেখা মিলল সেই অদ্ভুত যুবকটির। ঘন পাপড়িতে ঢাকা চোখ জোড়া রাস্তার এপাশ ওপাশ ঘুরিয়ে এই রাস্তা পার হয়ে আসলো সে। চোখে মুখে গম্ভীরতার ভিড়, কেমন অদ্ভুত ঠেকালো। চোখ জোড়া যেন কেমন লাল হয়ে আছে, অগোছালো চুলের কিছু অংশ ঝুঁকেছে কপালে। অদ্রিজা মুচকি হাসল। রক্তিমকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতেই ফিসফিসিয়ে অত্রিয়াকে বলল, চরম লেভেলের ছ্যাঁকা হজম করেছে তোর আপু। তোর ছোট্ট মাথা সে ছ্যাঁকা বিশ্লেষণ করতে পারবে না, বুঝলি? অত্রিয়া ফিক করে হাসল। অদ্রিজা সেভাবেই তাকিয়ে রইল রক্তিমের দিকে। কয়েক সেকেন্ড পর নিজের সামনে সেই হাত জোড়া বুকে গুজে দাঁড়ালো রক্তিম। ভ্রু নাচিয়ে অদ্রিজার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? এভাবে হাঁ হয়ে তাকিয়ে আছেন কেন আপনি? অদ্ভুত তো। অদ্রিজা ইতস্তত করে চাহনি সরালো। মুখ কাছুমাচু করে কিছু বলবে ঠিক তার আগেই রক্তিমের কল আসলো। রক্তিম কল রিসিভ করেই মুচকি হাসলো। মোবাইলটা কানে নিয়েই বলল, সুইটার, চিন্তা করো না তো, মাথা ব্যথা কমে গিয়েছে? ওপাশ থেকে কি বলল তা শুনতে পেল না অদ্রিজা, তবে তার কিছুটা সময় পরই রক্তিম কলটা কেটে রেখে দিল। হাত জোড়া বুকে ভাঁজ করে দাঁড়িয়েই অত্রিয়ার উদ্দেশ্যে বলল, হ্যালো অত্রিয়া, কেমন আছো? অত্রিয়া মুচকি হাসলো। ছোট্ট মুখটাতে একরাশ চঞ্চলতা নিয়ে বলে উঠল, ভালো, আপনি? রক্তিম হাসলো। অদ্রিজার দিকে তাকিয়েই বলল, তোমার বোনের জ্বালাতে অতিষ্ঠ হয়ে উঠলাম। এত কাজ, এত যন্ত্রণার মাঝেও ছুটে আসতে হলো। ভালো আর কিভাবে থাকি বলো তো? অত্রিয়া খিলখিলিয়ে হাসলো। অসহায় মুখ করে বলল, আপনাকে দেখছি আমার আপু অনেক প্যারা দেয় ভাইয়া। আহারে। রক্তিম হালকা হাসলো। ক্লান্তি মাখা মুখটার দুর্বল চাহনি। অদ্রিজা এতক্ষণ চুপ থাকলেও এবার বলল, আপনাকে কিছু বলার ছিল রক্তিম। রক্তিম মুচকি হাসলো, চোখ টিপে বলল, আপনি আমায় ভালোবাসি বলবেন না তো অদ্রিজা? আপনার হাবভাব ভালো লাগছে না কিন্তু আমার কাছে। অদ্রিজা চোখ মুখ কুঁচকে তাকালো। অত্রিয়াকে একটু দূরে সরে গিয়ে দাঁড়াতে বলতেই সে সরে গেল। অদ্রিজা এবার রক্তিমের দিকে কড়া নজরে তাকালো, বলল, আপনি দিহানের চোখে আমাকে খারাপ করে দিয়েছেন রক্তিম। সবটাই আপনার জন্য, শুরু থেকে শেষ। আপনি যে ওর অ্যাক্সিডেন্টের জন্য দায়ী নন, আমায় বলেননি কেন রক্তিম? অদ্রিজার কথাগুলো শুনেই হাসলো রক্তিম, হাসিটা তাচ্ছিল্যের। ভ্রু নাচিয়ে বলল, আমার বলার কি কোনো দরকার ছিল অদ্রিজা? অদ্রিজা ভ্রু জোড়া কুঁচকে নিয়েই বলল, নেই। রক্তিম গম্ভীর গলায় শুধালো, না। অদ্রিজা থমকে গেল। কি বলবে বুঝে না উঠেই চুপ করে রইল। রক্তিমের দিকে নীরব চাহনিতে তাকিয়ে থাকতে দেখেই রক্তিম হাসলো, বলল, এই কথাটা বলার জন্য আমায় ডেকেছেন এখানে? আর কিছু বলবেন কি? আমায় যেতে হবে অদ্রিজা। অদ্রিজার চোখে মুখে অন্ধকার নামলো দ্রুত। অস্পষ্ট গলায় বলল, আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, এখানেই দাঁড়িয়ে থাকুন। রক্তিম বোধহয় বিরক্ত হলো।
অদ্রিজার পাশে বসে পড়েই মাথাটা হাত জোড়া দিয়ে চেপে ধরল। চুলগুলো হাত দিয়ে ঝুলিয়ে পেছনে ঠেলে দিয়ে বলে উঠল, জলদি বলুন, আমি এখানে থাকার মতো সময় কিংবা ধৈর্য কোনোটাই নিয়ে আসিনি। অদ্রিজা বিরক্তে ছটফট করে উঠল, কঠিন গলায় বলল, আপনি অনেক খারাপ রক্তিম, পৃথিবীর সব থেকে খারাপ। আপনি চাইলে আমায় বলতে পারতেন, সবটা বলেননি। আপনার কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল না, তাও আপনি বলেছেন মেয়েদের শরীর ছাড়া আপনি কিছুই বোঝেন না। কেন আমার সামনে নিজেকে খারাপ প্রমাণ করার এই প্রতিযোগিতা? কেন রক্তিম, কেন?